আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা ততই বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে কর আইনজীবী নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, ডিসেম্বর ৯ সরকার চাইলে জুনেও নির্বাচন সম্ভব। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের চাওয়া দ্রুত অবাধ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। খান আলমিনা রিপোর্টে থাকছে বিস্তারিত। কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি বলেন, যতদিন নির্বাচিত সরকার না আসবে ততদিন দেশের সমস্যা বাড়তে থাকবে। ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে, যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। জনগণ সেই অপেক্ষায় আছে। এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, ডিসেম্বর ৯ সরকার চাইলে জুনেও নির্বাচন আয়োজন করতে পারে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ডক্টর শাহিদা রফিকের জানাজা শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ এখন নির্বাচন চায়, সরকারকে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। আসন্ন নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। মানুষগুলো এদেশের জনগণ জানতে চায় সেই পরিবেশের দিকে যাচ্ছে কিনা। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন সহ সব সরকারি প্রতিষ্ঠান এখনো পুরোপুরি কার্যকর হয়নি। খান আলামিন, আরটিভি, ঢাকা। শহীদদের নিয়ে জামায়াতে ইসলামী কোনো রাজনীতি করবে না বলে জানালেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। স্বৈরাচার আমলে আহত পঙ্গু ও শহীদ পরিবারের সম্মানে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন। জামায়াতের এবারের ঈদ শহীদ পরিবারের সঙ্গে হবে জানিয়ে শহীদদেরকে পরিবারের সদস্য হিসেবে ঘোষণা দেন শফিকুর রহমান। শহীদরা অপমানিত হয় এমন কর্মকাণ্ডে না জড়াতে সবার প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। তাদের প্রতি শুধু শহীদ না, যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির। অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইইউ কমিশনার হাজ্জা লাহাবিব সঙ্গে সাক্ষাৎকালে কথা জানান তিনি। ইইউ কমিশনার হাজ্জা লাহাবিব বলেন, রোহিঙ্গাদের জন্য চলতি বছর ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে ইউরোপীয় কমিশন। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানের শেষ দেখা যাচ্ছে না। ইইউ কমিশনার অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন। বলেন, কোনো কিছু পরিবর্তন করতে চাইলে সব সময় প্রতিরোধের মুখে পড়তে হয়। বৈঠকে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ, জানিয়েছেন ইইউ কমিশনার ফর ইকুয়ালিটি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট হাজ্জা লাহাবিব। সোমবার বিকেলে মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। ত্রাণ সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ মিয়ানমারের উপর সর্বোচ্চ চাপ দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে ইইউ।
Today, I'm pleased to announce a new aid package worth over 68 million euros in humanitarian aid. This package will support the Rohingya refugees in Bangladesh as well as in the broader region. পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্বও চলে গেছে, কিন্তু এখনও তারা দেশটাকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত আছে। পুলিশের মনোবল দৃঢ় হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আতিকা রহমানের রিপোর্ট। বিবিসি বাংলাকে দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপ বানিয়ে গেছে, তারা এখনো দেশে বিশৃঙ্খলা করছে। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, মানুষ উত্তেজিত হচ্ছে। বর্তমান সরকারের প্রতি সব রাজনৈতিক দলের আস্থা আছে, ঐক্যে ফাটল নেই বলেও মন্তব্য করেন তিনি। ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি। এটা তো পরিষ্কার, সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। 16 বছরে অনিয়ম ও পুলিশের নিজেদের আস্থা সংকট আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য দায়ী বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি। মামলা করতে গিয়ে হয়রানি হয়, বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয় সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন, মামলা করা সহজ করা যাবে ইত্যাদি। প্রাতিষ্ঠানিক সংস্কার, অর্থনীতি শক্তিশালী করা, দুর্নীতি প্রতিরোধকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। নতুন রাজনৈতিক দল গঠন রাজনীতির জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মিসরুল ইত্যাদি, সেখান থেকে আমরা কিভাবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায় দেন। আইনজীবীরা জানান, বিগত আমলে খালেদা জিয়ার মামলার ফাইল যে বিচারক হাত দিয়েছেন তিনি পুরস্কার পেয়েছেন। মামলার 33 সাক্ষীর কেউ কিছুই প্রমাণ করতে পারেননি। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক পৃথক 3টি লিভ টু আপিল করে। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ সবগুলো আপিল খারিজ করে দেন। ফলে এ মামলা থেকে খালাস দেওয়া হাইকোর্টের রায় বহাল থাকলো। অনেকদিন পরে বিচার পেয়েছি, কিন্তু অনেক হ্যারাস হয়েছে, বেগম খালেদা অনেক হয়রানির সম্মুখীন হয়েছে। তার এই বয়সে দীর্ঘদিন সেই জেল থাকতে হয়েছে। বেগম খালেদা জেল ঢুকলেন হেঁটে, বের হওয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। তারপরে দেখেন কত প্রতিহিংসার, এবং তাকে চিকিৎসা করতে দেয়নি বিদেশে। আইনজীবীরা জানান, এই মামলায় সাক্ষী ছিলেন 33 জন। তাদের কেউই অভিযোগের পক্ষে কোনো ধরনের প্রমাণ হাজির করতে পারেনি। টোটাল মামলাটায় একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই। যে বিচারকের হাতেই বেগম জিয়ার মামলার ফাইল গেছে তিনি পরবর্তীতে পুরস্কার পেয়েছেন বলে অভিযোগ করেন আইনজীবীরা। কেউ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থেকে ডিস্ট্রিক্ট জাজ, কেউ ডিস্ট্রিক্ট জাজ থেকে হাইকোর্ট জাজ, কেউ হাইকোর্ট জাজ থেকে অ্যাপিলেট ডিভিশন জাজ। এই মামলাগুলো যারাই ডিল করেছে তাদেরকে সরকার পুরস্কার দিয়েছে। পুলিশ থেকে শুরু করে পলিটিক্যাল ভিক্টিমাইজেশন, এটা তার প্রমাণ। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলায় খালাস পান খালেদা জিয়া। এই মামলার সর্বশেষ রায়ে তার দণ্ড চূড়ান্তভাবে বাতিল হলো। খান আলামিন, আরটিভি, ঢাকা।
জ্ঞাত আয়ের বহির্ভূত 13 কোটি 96 লাখ টাকা সম্পদ অর্জনের অভিযোগে খুলনা 6 আসনের সাবেক এমপি মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সেগুনবাগিচা দুদক কার্যালয়ে মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে কথা জানান। এছাড়া 14 কোটি 96 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 59 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের নামে 2টি মামলা করেছে দুদক। আকাশ কুমারের বিরুদ্ধে সরকারি জমি সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও ভোগ দখলের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বাজারে ভোজ্য তেল সরবরাহে ঘাটতি আছে, তবে আগামীকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে বাজার মনিটরিংয়ে গিয়ে এ আশার কথা জানান উপদেষ্টা। শুধু তাই নয়, রোজায় ব্যবহৃত পণ্যের দাম 7 দিনের মধ্যে কমে আসবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান হুঁশিয়ারি দেন, এখন ভেজাল পণ্যে বিক্রি না করার জন্য সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এরপর থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিএসটিআইয়ের বাজার মনিটরিংয়ে মোহাম্মদপুর টাউন হল বাজারে গিয়ে এসব কথা বলেন এই দুই উপদেষ্টা। সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে, আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে। যে দামটা এখন বাড়তি এই মুহূর্তে আছে, এটা আগামী 3-4 দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি এই তেলের সংকটটাও সহসা মিটে যাবে। বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাহেবরা অ্যাকশন নেবেন। অপারেশন ডেভিল হান্ট আরও সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল কুনি। তিনি বলেন, ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। চলমান অভিযান প্রতি মাসেই পরীক্ষা করা হয়, যে ফলাফল কি হচ্ছে, কোথায় নিষ্ফল পেট্রোলিংয়ে হচ্ছে কিনা, দরকার আছে কিনা এসব বিষয়ে। বিকেলে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পুরা যেই আমাদের যে অবজেক্টিভ ছিল সেই অবজেক্টিভ অনুযায়ী আমরা কাজ করছিলাম, সেটা প্রতি মাসেই চেক করা হয় যে ওখানে কী হচ্ছে, ফলাফল কী হচ্ছে, প্রোগ্রেসটা কী হচ্ছে, কোনো জায়গায় কি নিষ্ফল পেট্রোলিং হচ্ছে কিনা, দরকার আছে কিনা, না দরকার নাই। এগুলো তো অনেকটা প্রিজাম্পশনের উপরে করা হয় যে এই জায়গায় প্রবলেমগুলো থাকতে পারে। শাহজাদপুরে আবাসিক হোটেলে লাগা আগুনে 4 জনের মৃত্যু হয়েছে। এর আগে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এদিকে নিহত 4 জনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। সাদিয়া কানিজা রিপোর্টে জানাচ্ছেন আশিকুল আলম। রাজধানীর বাড্ডার শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলের 6 তলা ভবন। আগুন লাগে ভবনটির 2 তলায়, পরে তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট, কিন্তু ততক্ষণে প্রাণ যায় 4 জনের। স্থানীয়রা জানান, সিঁড়ির দরজায় তালা মারা থাকায় প্রাণহানি ঘটেছে। এছাড়া ভবনটিতে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। প্লাস্টিকের দরজা দোকান ছিল, এখনো আছে, অর্ধেক ক্ষতি হয়েছে, অর্ধেক আল্লাহর রহমতে এখনো ভালো আছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায়, পুলিশ ভাইদের সহযোগিতায় অনেকটা আগুন নিয়ন্ত্রণে আসছে। যেমনে পারছি আমার যে মালগুলি ক্ষতি হবে তাড়াতাড়ি, ওই মালগুলি আমি আগে বাই করছি। বাই করে ক্যাশ বাক্সটা আমার জরুরি কিছু চেক বই ছিল, কিছু টাকা পয়সা ছিল, এগুলি লয়ে আমি বাইরে গেছি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, রাজুকের নিয়ম অনুযায়ী বিল্ডিংটি তৈরি করা হয়নি। ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ও অগ্নি নির্বাপন ব্যবস্থাও নেই। চিলেকুটায় আমরা 3 জন লোককে আমরা আহত এবং মৃত অবস্থায় পাই এবং একজনকে বাথরুমে অবস্থা পাই। প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে, ধোঁয়ার কারণে লোকগুলো মারা যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, আর একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 4টা ডেড বডি আমরা পেয়েছি। ডেড বডিকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে আছে, সেখানে লাশ শনাক্ত সহ পরবর্তী যে মেডিকেল রিপোর্ট আমরা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ 8 জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোররাতে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। আশিকুল আলম, RTV, ঢাকা।
12 কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম 1478 টাকা থেকে 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা সোমবার সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে। এছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূল্য 1 টাকা 31 পয়সা কমিয়ে 66 টাকা 43 পয়সা সমন্বয় করা হয়েছে। এর আগে গেল 2 ফেব্রুয়ারি 12 কেজি সিলিন্ডার দাম 19 টাকা বাড়িয়ে 1478 টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল 67 টাকা 74 পয়সা। 133 কোটি টাকা পাচারের মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী 133 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিত ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এই বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সিআইডি। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টে যে রায় দিয়েছিলেন তা স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুর ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ আদেশ দেন। আদেশে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি দেওয়া হয়। গত 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ এসব প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেয়ায় গত বছরের 19 নভেম্বর 6531 জনকে নিয়োগ প্রদানের সরকারি সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। যারা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা চেষ্টা করব যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। 5ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালত যে স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের রায়ের ভিত্তিতে। সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি, আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। ভেন্যুটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। সোমবার বিসিবিতে 18তম বোর্ড সভায় এসেছে এই সিদ্ধান্ত। এছাড়া হেড কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ সালাউদ্দিনের 2027 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। চুক্তি নবায়ন করা হচ্ছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গেও। এর বাইরে অনুমোদন পেয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা। আমরা খুব সুনির্দিষ্টভাবে আজকে একটা জিনিস কাজ কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। কোচ নেওয়া হোক, প্লেয়ার কারা থাকবে, কিভাবে আমরা সেই সময়ে কাদের সাথে আমরা খেলবো, ওয়ার্ল্ড কাপ যেখানে হবে তার কাছে দাঁড়িয়ে দিয়ে খেলা, এই টোটাল প্রিপারেশনের প্ল্যানটাই করা শুরু করে দিয়েছি। আমি আশা করছি যে আমাদের হেড কোচ যখনই সিলেক্টেড হয়ে যাবেন, নমিনেটেড হয়ে যাবে, উনিও আসবেন। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।